বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অনির্ধারিতভাবে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী চাওড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আমতলী উপজেলা আইনজীবী সমিতির সুযোগ্য সভাপতি, এই জনপদের মাটি ও মানুষের গর্বিত সন্তান, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন, সভামঞ্চে উপস্থিত নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম আওয়ামী লীগ নেতা, এই জনপদের মাটি ও মানুষের প্রাণের মানুষ শ্রদ্ধাস্পদ গোলাম সরোয়ার ফোরকান, সভামঞ্চে উপস্থিত আমতলী উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক, সংগ্রামী জননেতা জি এম ওসমানী হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, উপজেলার ভাইস চেয়ারম্যান সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণ, সমবেত ভাই ও বোনেরা, সবাইকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং আপনাদের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। প্রিয় ভাইয়ের আমার, আমি হলদিয়ার একটা মাহফিলে যোগদানের জন্য এখানে প্রোগ্রাম দিয়েছি। এরপর মহাসিন ভাই আমাকে ফোন করেছে, প্রকান ভাই ফোন করেছে, যাওয়ার পথে এখানে একটা বড় ধরনের নাগরিক সমস্যা শোনার জন্য এই বাজারে থামতে হবে, বক্তব্য রাখতে হবে। এবং আমি তাদেরকে বলেছি যে আমি এই সভায় বক্তব্য রাখতে পারি, কিন্তু কোন ফুল আমি গ্রহণ করব না, কোন সম্বর্ধনা নেব না, আমার সৌজন্যে কোন তরুণ হবে না, আমাকে কোনো ক্রেস্ট দেওয়া যাবে না, এবং আমার আগমন উপলক্ষে কোনো খাওয়া দাওয়ার আয়োজন হবে না। এটা কি আমি ঠিক করেছি না ভুল? এই অপচয়ের কোনো মানে আছে? তো এগুলো আমি নিষেধ করেছি, কিন্তু তারপরেও তারা এগুলো আয়োজন করার বারবার চেষ্টা করেছে, কিন্তু আমি বারবারই বলেছি যে না, এটা হয় না। কয়েকদিন আগে সমস্ত উপকূলীয় জনপদে একটা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এই জনপদের সমস্ত মানুষকে তছনছ করে দিয়েছে। সমস্ত মানুষ কোন না কোন ভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আমার দুর্ভাগ্য, যেদিন এই ভয়াবহ রিমেল এই অঞ্চলের সাধারণ মানুষকে আঘাত করেছে, সেদিন আমি দেশের বাইরে ছিলাম। ব্যাংককে বসে আমি জানলাম থাইল্যান্ডে যে 10 নম্বর মহা বিপদ সংকেত। তো আমার ধারণা ছিল এর আগেও বেশ কয়েকবার 8-10 নম্বর মহাবিপদ সংকেত এসেছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আমাদের আক্রমণ করে নাই। পরের দিন আমি মালয়েশিয়া যাব, ওখানে গিয়ে জানতে পারলাম যে গোটা উপকূলীয় এলাকায় এই ভয়াবহ রিমেল আক্রমণ করেছে এবং আমার নির্বাচনী এলাকার বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাত্র 3টায় আমি কুয়ালালামপুর শহরে গেছি, আবার সকাল 11টার ফ্লাইটে আমি দেশে ফিরে এসেছি এবং এসেই আমি খেপুপাড়া মাননীয় প্রধানমন্ত্রী এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকা পরিদর্শনে এসেছিলেন, আমি তার সভায় যোগদান করেছি এবং সেখানে আমি আমার নির্বাচনী এলাকার আমতলী, তালতলী, বরগুনার সমস্ত মানুষের এই অবর্ণনীয় দুঃখ দুর্দশার কথা প্রধানমন্ত্রীর সামনে আমি তাকে বলেছি এবং তিনি আশ্বাস দিয়েছেন যে আমি কয়েকদিনের মধ্যেই আমার সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রীকে এই বেড়িবাঁধগুলো দেখার জন্য পাঠাবো এবং ক্ষতিগ্রস্ত এলাকায় আমি আমার সরকারের পক্ষ থেকে যতদূর সম্ভব তাদের এই নাগরিক সমস্যা সমাধানের জন্য আপনি আপ্রাণ চেষ্টা করব। তো আপনারা জানেন, কয়েকদিন পরেই মাননীয় পানি সম্পদ মন্ত্রী এসেছিলেন, আমি তাকে আমার নির্বাচন এলাকার অর্ধেকটা দেখিয়েছি, বাকিটা দেখাতে পারিনি। মন্ত্রীকে আমি বলেছি, আপনি হেলিকপ্টারে এসে বিষখালী নদীর 2 পারের ভাঙন দেখলেন, কিন্তু আমার পায়রা পাড়ের 2 পারে যে নির্দয় ভাঙন, এটা তো আপনি দেখলেন না। তিনি আমাকে কথা দিয়েছেন যে এই জাতীয় সংসদের অধিবেশন শেষ হওয়ার পরই যে কোনো একদিন এই পায়রায় তিনি আসবেন, পায়রার 2 পারের এই নির্দয় ভাঙন, নিষ্ঠুর ভাঙন
তিনি সচক্ষে দেখে এই ভাঙনের হাত থেকে এই উপকূলীয় এলাকার মানুষকে তিনি বাঁচাবার চেষ্টা করবেন। তো এরপরে আমি সমস্ত এলাকায় আমতলী এসেছি, তালতলী যেতে পারি নাই। আর আপনাদের এখানে উপজেলা নির্বাচন ছিল, এই জন্যও আমি একটু আচরণ বিধি মেনে চলতে হয়েছে। সংসদ সদস্য হিসেবে আমি এখানে আসতে পারি না বলে অনেক জায়গায় আমি বন্যা দুর্গত এলাকা দেখতে পারিনি। তারপরেও আমি বসে থাকিনি। সরকারের যে পরিমাণ সাহায্য সহযোগিতা আমার নির্বাচনী এলাকার জন্য এসেছে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি সকলের মাধ্যমে সেই সামান্য খাদ্য সহায়তা, আর্থিক সহায়তা আমি দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। এরকম একটা মানবিক বিপর্যয়ের সময় আমি আপনাদের নির্বাচিত এমপি হিসেবে কোনোভাবেই ফুলের মালা, ক্রেস, সম্বর্ধনা অথবা শুভেচ্ছা, স্বাগতম, এই মঞ্চ, এই গেট, এই আলোকসজ্জা এগুলো ভালো দেখাবে না বলে আমি এটা নিষেধ করেছি। এবং এই যে সাধারণভাবে এখানে মঞ্চের কোনো ব্যবস্থা নেই, আমরা সাধারণ চেয়ারে বসে, এখানে প্রায় 7 থেকে 8,000 মানুষ আছে। তো এতে কি কোনো সৌন্দর্য নষ্ট হয়েছে? তাতে কি আমরা কোনো অপমানিত হয়েছি? এমপি আইসি হার জন্য একটা স্টেজ বানায় নাই, তার একটা ফুল দেয় নাই। এই ফুল আর স্টেজই আমাকে ওই রাজনীতির 12টা বাজে। আমার একটা সোনার নৌকো দিতেন, আমার একটা বড় ক্রেশ ঢাকার দিয়ে বাড়াই আনতেন, এগুলো দিতেন। এইসব অপচয় আমি যতদিন এমপি আছি অন্তত এই উপজেলার কোথাও হবে না, কোনো প্রয়োজন নাই। আমি সাধারণভাবে আসবো, মানুষ উপস্থিত হবে, তাদের সঙ্গে তাদের কথাও শুনবো, আমার কথাও তারা শুনবে, এবং উভয়ের কথাবার্তা শোনা এবং জানার মধ্য দিয়ে আমরা আমাদের এলাকাকে একটা সুন্দরভাবে সাজাবো। এটাই তো লক্ষ্য। আমি এমপি নির্বাচিত হওয়ার পর এই আমতলী উপজেলায় আপনারা কি কোনো পরিবর্তন লক্ষ্য করেন? জানেন যে কি পরিমাণ সংস্কার সমস্ত উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি, জীবনযাত্রা, মাদক, চাঁদাবাজ এসব ক্ষেত্রে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেন? সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, যারা মুরব্বী, যারা শিক্ষিত, যারা ভদ্র, যারা অভিজাত শ্রেণীর, যারা সামাজিক মানুষ, তারা কি এখন সম্মান মর্যাদা পায় না, বেইজ্জতি হয়? সমস্ত নির্বাচন এলাকায় একটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। আমি মাত্র 3.5 মাস 4 মাস হলো এমপি হয়েছি। এই 4 মাসেই তো একটা বৈপ্লবিক পরিবর্তন হয়ে যাবে না। আমি এমপি হওয়ার পর প্রথম 1 মাস ছিল জাতীয় সংসদের অধিবেশন, আমি এখান থেকে আসতে পারিনি। তারপরের মাস ছিল পবিত্র মাহে রমজান। এরপরে আমার বাবা অসুস্থ, 17 দিন পর্যন্ত ঢাকা পিজি হাসপাতালে, তারপর তার মৃত্যু হয়েছে। এরকম একটা বিপর্যয়। এরপর আবার বন্যা, আমি দেশের বাইরে ছিলাম, আমি সময় দিতে পারিনি। যতটুকু পেয়েছি সকাল থেকে রাত অবধি আমার বরগুনার বাসায় প্রতিদিন শত শত হাজার হাজার মানুষের কথা শুনতে হয়। তাদের ধারণা যে সমস্ত কাজ এমপি একা করবে, যেটা ইউনিয়ন পরিষদের একজন মেম্বারের কাছে বললেও চলে। তার কদুসরা কোন জায়গায় লাগাইছে, হে আর একজনের বেজাল হয়েছে, এইসব সালিশিও আমার কাছে যায়। সমস্ত কথাগুলো শুনতে হয়, কাউকে আঘাত দিয়ে কথা বলা যায় না। তো আমার শরীরের ওজন ছিল 73 কেজি। এমপি নির্বাচিত হওয়ার 4 মাস পর আমি মাপছি আমার 68 কেজি। মানুষ এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে শরীরের ওজন বাড়ে নাকি? সামনে একটু উঁচা হয়, কিন্তু আমার 5 কেজি 4.5 কেজি ওজন শরীরের কমেছে। আমি ব্যাংককে ডাক্তার দেখেছি, বলছে আপনার শরীরে কোনো রোগ নাই। আমি বলছি আমার 73 কেজি ছিল, এখন 68 কেজি। স্যার খুব ভালো হয়েছে, এটা আপনার বয়সের জন্য খুবই ভালো। তো এরপরে আমি একটু মানসিক ভাবে সুস্থ হয়েছি যে আসলে আমার ওরকম কোনো ক্ষতি হয়নি। গত 7ই জানুয়ারি আমি নির্বাচিত হয়েছি। আমি এমপি নির্বাচিত হয়েছি। এই আসনে আমার সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জননেতা গোলাম সরওয়ার ফোরকান, নাকি অন্য কেউ? এই যে আমরা 2 ভাই একসঙ্গে বসে আপনাদের সঙ্গে কথা বলছি, এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করছি, এটা কি আপনাদের কাছে ভালো লাগে? নাকি আমি ওনার বুতাম, উনি আমার বুতাইবে? এটা কি ভালো হবে? এলাকার মানুষ এগুলো চায়। আচ্ছা, উনি এমপি হইতে পারে নাই, কিন্তু উনি আমার চেয়ে বয়স, তার শ্রদ্ধা জানাইতে কি আমার কোনো অসুবিধা আছে? সে যদি একটা ফোন করে, তার ফোনটা আমি রক্ষা করবো না? সে যদি একটা কথা বলে, সেটা আমি রাখবো না? এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, নাকি? নাকি আল্লাহ গুতাগুতি করবো? গুতাগুতি করলে এলাকার মানুষের কোন উন্নতি হবে? তার যদি উন্নয়ন করতে হয় এমপির লাগবে না?
আবার আমি যদি এই উপজেলায় কোনো কাজ করি, উপজেলা পরিষদ লাগবে না? গোলাম সরোয়ার ফরকানের বাদ দিয়ে আমি পারবো? এই যে আমরা একসঙ্গে এসেছি, একে আপনারা দাও দিয়ে আনছেন, আমরা তো নিজেরা মিশাইছি। আমরা দুইজনে প্রায় 16 লাখ ভোট পাইছি। এর মধ্যে একটা জাল ভোট আছে, এর মধ্যে একটা রাইটটা ছিল আছে, এর মধ্যে কোন একটা বিরিয়ানি খাওয়ার ভোট আছে। এই যে দুইজনে 16 লাখ ভোট পাইছি, এর মধ্যে কোন একটা শিল্পী নিয়ে ভোট আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে আমরা 16 লক্ষ মানুষের সমর্থন নিয়ে এখানে বসেছি। কেউ ষড়যন্ত্র করবে, চোখ রাগাবে, আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াবে, গোলাম সরোয়ার ফোরকানকে আমি অনুরোধ করতে পারেন আমরা ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের মানুষের সমস্ত দাবি পূরণ করব। যত বড় শক্তি হোক আমাদের উপরে আমাদের উপরে যদি আঘাত আসে, আপনাদের খবর করে যাবেন না আন্তরিক। মনে রাখবেন, সততার সঙ্গে এমপিগিরি চলবে, সততার সঙ্গে উপজেলা চেয়ারম্যানই চলবে। এখানে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আছে, কয়েকজন জনপ্রতিনিধি আছে, ভাইস চেয়ারম্যানরা আছে, সবাই আমাকে কথা দিয়েছে যে এই আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আমরা কাজ করতে চাই এবং ভালো কাজ করতে চাই, এবং আগামী 5 বছরের জন্য আমরা নির্বাচিত হয়েছি। এই 5 বছরে সমস্ত সমস্যার কোন বৈপ্লবিক সমাধান হয়তো আমরা একারা পারবো না। রাষ্ট্রের যে অর্থনৈতিক সংগতির সঙ্গে মিলিয়ে তো আমাদের কাজ করতে হবে। কত বড় বৈশ্বিক বিপর্যয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, করোনা পরিস্থিতি, ভয়াবহ বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, তারপরে রাজনৈতিক প্রতিরোধ, শেখ হাসিনার অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য একটা অপশক্তি কিভাবে তাকে বাধাগ্রস্ত করেছে, সেই সমস্ত বাধা বিপত্তি, প্রাকৃতিক দুর্যোগ, বৈশ্বিক মহামারী, এগুলো মোকাবেলা করেই শেখ হাসিনা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরে যতগুলো পরিবর্তন এসেছে, এটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল, এটা একটা খরা বন্যার দেশ ছিল, দারিদ্রতার দেশ ছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। সেরকম একটা ধ্বংস স্তূপের হাত থেকে শেখ হাসিনা এই জাতিকে একটা মর্যাদার জায়গায়, সম্মানের জায়গায় নিয়ে গেছে, নাকি মিথ্যা? তো সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। তো আপনাদের সকলের কাছে আমি সাহায্য চাই, সহযোগিতা চাই। আর মাত্র 2 দিন পরেই সমস্ত মুসলমানের সবচেয়ে ধর্মের তীর্থভূমি পবিত্র মক্কা নগরী মদিনায় লাব্বাইক আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে গোটা পৃথিবী। পবিত্র হজ ব্রত পালনের জন্য এই অঞ্চলের বহু মুসল্লিরা সেখানে গিয়েছে। লক্ষ লক্ষ মুসল্লির ধ্বনিত, প্রতিধ্বনিত লাব্বাইক আল্লাহু আকবারের ধ্বনিতে সমস্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আর এখানে আসার পরে আপনারা যে দাবিটা আমার কাছে করেছেন সুবুদ্ধি বাঁধ, এবং এই বাঁধের কারণে প্রায় 5-7 কিলোমিটার একটা দীর্ঘ নদী একেবারে শুকিয়ে গেছে, পানি ব্যবহারের অনুপযোগী হয়েছে, গরু বাছুর, মানুষজন সবাই একটা নাগরিক সংকটের মধ্যে আছেন। এটা পানি উন্নয়ন বোর্ডের কাজ। তো আমি একটু নির্বাহী প্রকৌশলীকে ফোন করি যে উনি কি করতে চায়। আমি তো আসলে এটা মূল অথরিটি না, আমি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলবো, এবং তাদেরকে শুধু বললে বসে থাকলেই হবে না, সেটাকে আবার বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমি এই যে চাওড়া ইউনিয়নের একটা তালুকদার বাজার 5-7 হাজার 8 হাজার মানুষ হবে আমার সামনে, এখন আমি বক্তব্য রাখবো। দেখ, এরা তো আমার আটকেছে, এখানে সুবন্ধি বা কাটিয়া না দিলে যাই দেবে না। তো এখন আপনি তো আমার সঙ্গে এখানকার উপজেলা চেয়ারম্যান আছে, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আছে, নির্বাচিত চেয়ারম্যানরা সবাই আছে। তো আমি তো নিরুপায় হয়ে আপনারা ফোন করছি, আমি এখন কি বলবো তাদের? আমার বক্তৃতা শেষ হয় না এখন, এর মধ্যে আপনাদের ফোনে ধরে। আচ্ছা, আপনি একটু আমার জনগণকে সালাম দেন, নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন, আর এই সুবন্ধি বাঁধ কবে কাটবেন সেটা করেন। বলেন, এই মাইকে ধরছি আপনার।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এইখানে সুলিশ করুক আর এখানে এই কাটুক, এই খাল পরিষ্কার করে দেবে, এটা হলো দাবি। এখন এই নির্বাহী প্রকৌশলীর বক্তব্যটা শুনেন, বলেন। জি আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আমি রাকিব বলছি, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড। আমি কোরবানির পরপরই আপনাদের এখানে ভিজিট করব, ভিজিট করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিব, আপনাদের দুঃখ দুর্দশা লাঘব করা যায়, বুঝছেন? আমি এখানে বলেন যে এই বিষয়গুলো আপনার ছেড়ে দেন। হ্যাঁ, টাটকা বসে ছেড়ে দেন। ধন্যবাদ। আপনার বক্তৃতায় যে তালিম পড়ছে আমার নাম ঘোষণার সময় পড়ে নাই, বুঝছেন যে এই বাদ কাটা কত জরুরি। হ্যাঁ, আপনি আপনার চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। আর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব, পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন, তারাও আপনাকে ধন্যবাদ দিচ্ছে। আর একটা হলো চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন। আর যদি মনে করেন যে না মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলার দরকার হচ্ছে, আমাকে বলবেন, আমি কাউকে কথা বলবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা তো এটাই চাই নাকি, যখন তখন অ্যাকশন, নাকি আমি এখানে যদি বলতে দিতাম যে ঠিক আছে দেখবো অনেক, আপনারা মহাসিন মেল্লাকে যোগাযোগ রাখেন, যেতাম, এরপর আর এই তালুকদারের বাজারের খবরও রাখতাম না। তো এটা হবে না, যখন যেটা কাজ মানুষকে সাক্ষী রেখে করতে হবে এবং সমস্ত গোপনীয়তা মানুষের কাছে বলে দেবে। আমি কয় টাকা বেতন পাই, কয় টাকা আমি খরচ করি, কয় টাকা বরাদ্দ পাই, কয় টন টিয়ার পাই, কয় টন কাবিকা পাই, কয় বান টিন পাই, কয়টা টিউবওয়েল পাই, সমস্ত মানুষ এটা জানবে। যদি আপনি না জানেন, আমি তো আগামী মাসে প্রায় 7 মাসে পাবো টিউবওয়েল এমপি হিসেবে। এখন আমার কাছে চাহিদা আছে 10,000-এর। এই 500 টিউবওয়েল লইলে তো টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটাই গেলে। তো আপনি যদি জানেন যে এমপি সাহেব 500 পাইছে, তার কাছে 10,000 লোকের চাহিদা, আমি 500 লোকের খুশি করলাম, কিন্তু আর 9,500 মানে উল্টো করবে, চাইলে আমি দেয় নাই, কবি না কেন? আবার আমি এবার বন্যার পর যে টিম পাইছি, আমতলী উপজেলায় পাইছি হলো কত 30 ব্যান না 40 ব্যান। এই 30 ব্যান 40 ব্যান কাটকে যদি 1000 টুকরো করি, এত কি পোষায়? কত মানুষের ঘর পড়ছে, কত মানুষের গাছ পড়ছে, কত মানুষের মাছের ঘের গেছে, কত মানুষের পুকুরের পানি নষ্ট হয়েছে, এখনো সেই 2-3 বৃষ্টি। এটা সিডরের চেয়েও ভয়াবহ ছিল এবারের বন্যা। কারণ সিডর তো একদিক দাঁড়িয়ে ভাসাইয়া হাজারানে মানুষ মারিয়া চলে গেছে, কিন্তু সমস্ত মানুষ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় নাই। আর এটা ছিল 24 ঘন্টা, বর্ষা বাতাস সব ধরনের বালা মুসিবতে এলাকার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সরকার আপনাদের পক্ষে আছে, আমরা আপনাদের পক্ষে আছি। সবচেয়ে আশার কথা হলো সংসদ সদস্য হিসেবে এই আমতলী উপজেলায় আমি যা বরাদ্দ পাই সবটুকু বিনা ঘুষে আপনাদের কাছে পৌঁছে। হয়তো আমি সবাইকে সন্তুষ্ট করতে পারি না, একা মহাসিন চেয়ারম্যান এখানে বসে বেশ কয়েকটা রাস্তার কথা বলছে। এইসব বরাদ্দের কোন কাজ কোন রাস্তায় গত 15 বছরে হয়েছে? টিউবওয়েলে কয়টা দিতেন? আমার টিউবওয়েল আইলে আইয়েন, আমি 17টা দিয়েছি কাউতলি, এরপর সাইড দিতেছি আর 6,500 জমা টাকা দেওয়া হইতেছি, ঘুষ তো নেই। তো যাই হোক, আপনারা এত মানুষ এখানে উপস্থিত হয়েছেন, আমি আশা করি আপনাদেরকে আমি সন্তুষ্ট করতে পেরেছি। ঈদের ছুটির পর নির্বাহী প্রকৌশলী এখানে আসবে, সরজমিনে দেখবে, দেখার পর আমাকে সেটা জানাবে এবং আমি দ্রুততম সময়ের মধ্যে আপনাদের এই দাবিটা পূরণ করার জন্য আমি ব্যবস্থা নেব। আর বেশি রাত হয়েছে, আমি আর কথা বললাম না, মাহফিলে যেতে হবে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। মনে রাখবেন যে মানবতার চেয়ে বড় কিছু নেই। আর আমি একটা জিনিস সবসময় মনে করি যে আমি আমার বিবেকের কাছে জিজ্ঞেস করি যে আমি কোনো অন্যায় করেছি কিনা। যদি আমার বিবেক বলে যে না আমি কোনো অপরাধ করি নাই, তাহলে 1 লাখ লোক যদি আমার উল্টো থাকাতে কিছু যায় না, কারণ আমি কোনো অন্যায় করি নাই। যদি কেউ বিরোধিতা করে, সে অন্যায় ভাবে আমার বিরোধিতা করছে। তো
তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় সৃষ্টিকর্তা আপনাদের আমাদের সকলের সহায় হন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।